আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের তো যারা এইচএসসি 25 ব্যাচ আছো, আগামীকাল পরীক্ষা। আসলে যখন ভিডিওটা রেকর্ড করতে বসছি তখন মনটা খুব বেশি ভালো নাই, কারণ হচ্ছে আহ, কিছুক্ষণ আগে যে সংবাদটা শুনলাম সেটা হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান দুর্ঘটনা হয়েছে। তো আসলে নিষ্পাপ বাচ্চাদের জন্য খুব খারাপ লাগছে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুন, এটাই কামনা। যেহেতু তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য একটু ছোট চেষ্টা করলাম, দেখি আসলে আহ, সবার জন্য শুভকামনা থাকলো, আশা করি ভালো করতে পারবে। দেখো এখানে এই শীটটা হচ্ছে আসলে তোমাদের দিলেই তোমরা পড়তে পারবে, কিন্তু আমি লেকচারের ভিতরে এমন কিছু কথা বলবো যেগুলো শীটে লেখা নাই, মানে সবকিছু তো আর লিখে বোঝানো যায় না। তো যাদের সময় হবে তারা একটু অবশ্যই এটা দেখবে, আশা করি যে খুব বেশি ক্ষতি হবে না, উপকার হবে অনেক। তো তোমাদের তো যারা এ প্লাস পাইতে চাও বা যারা ভালো করতে চাও তাদের জন্য কোনো শর্টকাট কিছু নাই, তাদের সম্পূর্ণটাই পড়তে হবে। বাট আসলে সবার জন্য বলতে, যারা হচ্ছে পড়াশোনাটা ওইভাবে ঠিকঠাক করতে পারো নাই বা করো নাই, বা পরীক্ষার আগে হচ্ছে টেনশন করতেছো, ভয় পাচ্ছ কি করবে না করবে, তো তাদের জন্যই মূলত হচ্ছে এটা। তো সবাই দেখবে, আশা করি সবারই উপকার হবে, কিন্তু সাজেশন থাকবে সব পড়তে হবে, ঠিক আছে? তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই অধ্যায় থেকে এই টপিকগুলো থেকে প্রশ্ন বারবার যেহেতু আসছে, এটা আসার মতো, এই জন্য সেগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান হলো কোনটি? আসলে এখানে আমরা জানি যে এখানে ওজোন, হ্যাঁ, ওজোন স্তরটা কোথায় থাকে? এখানে অ্যান্সারটা কি হবে বলো তো? ওজোন হবে। তাহলে এই যে ওজোন স্তরটা, এটা হচ্ছে থাকে কোথায় বলো তো? আমাদের স্ট্র্যাটোমণ্ডলে। তো এখানে কয়েকটা টপিক তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে সব থেকে, মানে আমরা যে স্তরটায় বসবাস করি একবারে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত, এই স্তরটাতে হচ্ছে কি থাকে বলতো? এই স্তরটাতে থাকে নাইট্রোজেন গ্যাস অনেক বেশি থাকে, তাই না? স্ট্রাটোস্ফিয়ার ওজোন গ্যাস থাকে, মেসোস্ফিয়ার হচ্ছে ওই যে সব থেকে শীতলতম অঞ্চল, এবং থার্মোস্ফিয়ার সব থেকে উষ্ণতম অঞ্চল। এইখানে আসলে পরমাণু গুলো আয়ন আকারে থাকে, এই যে অক্সিজেন প্লাস, এই টাইপের কিছু। তো আশা করি এই চারটা পড়লে এখান থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসে, এটা একটু দেখে নিবা। এইখানে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা করছি, এসএটিপি তে কোন গ্যাসের মোলার আয়তন কত? মানে এসএটিপি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা। এটা কি তাপমাত্রা বলছি? কক্ষ তাপমাত্রা। তো এখানে মোলার আয়তনটা হচ্ছে 24.789। সবাই দেখতে পাচ্ছ? তাহলে অ্যান্সারটা এখানে 24.789 লিটার হবে। এখানে বেশ কিছু তথ্য তোমাদেরকে জানতে হবে। এসটিপি তে আমাদের চাপের বিভিন্ন একক আছে। অ্যাটমসফিয়ার আছে 1, বা এক বায়ুমণ্ডলীয় চাপ। এখানে যদি বলি 760 মিলিমিটার পারদ চাপ। এখানে হচ্ছে প্যাসকেল বা নিউটন পার বর্গ মিটার আছে 10132 প্যাসকেল। বা এখানে দশমিক দিলে কত হবে? এই যে 1.0132 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত, 5 প্যাসকেল, তাই না? আর 101.325 কিলো প্যাসকেল। তো এই মানগুলো মনে রাখবা, হ্যাঁ, এসটিপি এসএটিপি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এইখানে মনে হয় একটা এ বাদ গেছে, সেটা হচ্ছে ভি। ভি সমান হচ্ছে কত? 22.4 লিটার। এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ভি সমান কত বলছি? 22.4 লিটার। আর এখানে ভি সমান কত? 24.789 লিটার। আশা করি বুঝতে পারছো। তো এখানে লিটার এবং হচ্ছে তোমার কি বলে, এই যে ডিএম কিউব একই, আর মিলিলিটার সিএম কিউব আর হচ্ছে সিসি একই, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে হচ্ছে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটি হচ্ছে কোন সূত্রকে সমর্থন করে? এই প্রশ্নটা তোমাদেরকে অনেকবার পড়িয়েছি। এটা হচ্ছে আমি যেটা বলছিলাম, এখানে তিনটা গ্রাফ ছিল। গ্রাফ তিনটা যদি তোমাদেরকে আবার একটু এঁকে দেখাই, যে এখানে তোমরা সবাই এটা জানবে যে এখানে হচ্ছে এরকম একটা গ্রাফ, একটা গ্রাফ, একটা গ্রাফ। এখানে একটা ছিল হচ্ছে মধ্যবিন্দুগামী, একটা অধিবৃত্ত, একটা কি এরকম সমান্তরাল ছিল। এখন এই মধ্যবিন্দুগামী কোনটা হবে? মনে করো হচ্ছে আমরা তিনটা সূত্র জানি, একটা ভি সমানুপাতিক 1/p বয়েলের সূত্র, একটা হচ্ছে বি সমানুপাতিক টি, আর একটা হচ্ছে পি সমানুপাতিক কি টি, ঠিক আছে? তাহলে এইগুলো যদি এখানে থাকে ভি 1/p, অথবা এখানে মনে করো ভি আছে, এখানে টি আছে, এখানে হচ্ছে পি আছে, এখানে টি আছে, এরকম যদি থাকে তাহলে মধ্যবিন্দুগামী। এখন এই সমীকরণটাকে যদি উল্টা করে ফেলো, অর্থাৎ এখানে ভি সমানুপাতিক 1/p আছে, তো এখন তুমি ভি সমানুপাতিক হচ্ছে কি নিলে, এখানে আহ পি নিলে, অর্থাৎ এখানে ভি আর এখানে যদি পি নাও তাহলে এটা অধিবৃত্ত হবে। আবার এখানে ভি সমানুপাতিক টি আছে, তুমি যদি ভি সমানুপাতিক 1/t নাও, অর্থাৎ এখানে ভি, এখানে যদি টি ইনভার্স নাও,
তাহলে অধিবৃত্ত হবে। মানে জাস্ট এটা ইনভার্স করলে যেটা হয়, এখানে পি সমানুপাতিক টি আছে, এখানে পি সমানুপাতিক যদি টি ইনভার্স নাও, মানে পি বনাম, হ্যাঁ, এটা সমানুপাতিক ঠিক না, এটা ভার্সেস, ঠিক আছে, অর্থাৎ y অক্ষ আর x অক্ষ বরাবর এখানে যদি তুমি চেঞ্জ করে দাও, তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত হবে। এবার এই সমীকরণের সমান পিভি সমান কি পেয়েছিলাম, কে, এখানে আছে ভি বাই টি সমান কে, আর এখানে পি বাই টি সমান কি, কে। তাহলে এইখানে যদি তুমি দেখো পিভি আছে আর এখানে পি আছে, তাহলে এটা হচ্ছে এরকম সমান্তরাল যাবে। এক পাশে যদি ভি বাই টি থাকে আর এখানে যদি তোমার টি থাকে, তাহলে এটাও সমান্তরাল, এরকম মানে ধ্রুবক যে রাশিগুলো সেটা যদি y অক্ষ বরাবর থাকে আর x অক্ষ বরাবর তোমার ওই যে চাপ বা তাপমাত্রা থাকে, তাহলে এই গ্রাফটা এরকম হবে। তো আমাদের এখান থেকে প্রায় একটা প্রশ্ন থাকে যে বয়েলের সূত্র নিচের কোনটি সমর্থন করে, চার্লসের সূত্র নিচের কোনটি সমর্থন করে। তো এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে যাবা, দেখে যাবা, আশা করি এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে। তো এইখানে দেখো আছে হচ্ছে ভি আর পি ইনভার্স। তো আমরা জানি হচ্ছে ভির সাথে, সরি, এখানে ভির সাথে পি যে সম্পর্কটা সেটা সমানুপাতিক, বয়েলের সূত্র। আর সূত্র এটা বয়েলের সূত্র, তাহলে এখানে অবশ্যই আমাদের আনসারটা কি হবে, বয়েলের সূত্রকে সমর্থন করে। ঠিক আছে, কোনটি পরম শূন্য তাপমাত্রা, এটা মুখস্থ মান খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 0 কেলভিন, এটা ওকে না, বা -273 ডিগ্রি সেলসিয়াস। এই মানটা একটু মনে রাখবা, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। ঠিক আছে, যে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কি থাকে, শূন্য থাকে, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এটার আরও কিছু সংজ্ঞা আছে, হ্যাঁ, যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে গ্যাসের আয়তন কি 273 ভাগের 1 ভাগে হ্রাস বা বৃদ্ধি পায়। যাই হোক, ওদিকে যাচ্ছি না। সিজিএস এককে আর এর মান কত, দেখো সিম্পল একটা বিষয়, আর এর মান, এই আর এর মানটা পরীক্ষা আসে। তো এখানে আরো বিভিন্ন এককে মান ছিল তোমাদের, আমি যে প্রথম যে শীটটা দিছিলাম সেখানে দেখবা 5টা মান আছে, তোমাদের 4টা পড়তে বলছিলাম। তো এখানে আমি আরো ছোট করে দিলাম, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এটা সব থেকে বেশি কাজে লাগে। এসআই একক যেটা আছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর সিজিএস একক বা তোমার হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককে 8.314, অর্থাৎ জুল আর এটা সেম, শুধু এখানে কি আছে 10⁻⁷। তাহলে এই মানটা একটু খেয়াল করবা, এটা হচ্ছে দুইটা এককে থাকতে পারে, একটা আর পার কেলভিন পার মোল থাকতে পারে, আর একটা 9 সেন্টিমিটার পার কেলভিন পার মোল থাকতে পারে। তো এইখানে যেটা আমাদের করছে সেটা হচ্ছে, দেখো এখানে অ্যান্সারটা লাস্টেরটা দিছে, এই যে অ্যান্সারটা হচ্ছে 8.314 × 10⁻⁷ আর পার কেলভিন পার মোল। ঠিক আছে, তো আশা করি এই মানগুলো একটু মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করলে সবাই পারবে। ক্লিয়ার? ওকে, আমরা পরের পেজটাতে চলে আসি। এখানে এসটিপিতে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত, এই টাইপের বেশ কিছু ম্যাথ আমাদের করতে হবে, এটা আসে পরীক্ষায় প্রায়। তো এখানে আমাদের যেটা জানতে হবে সেখানে হচ্ছে এই নিচে কয়েকটা তথ্য তোমাকে জানতে হবে, হ্যাঁ, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তথ্যটা হচ্ছে এসটিপিতে, এখানে এসটিপিতে হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এই মুখস্থ মান, মানে এই তিনটা বিষয় তোমাকে জানতে হবে। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। কোনো গ্যাসে যদি তুমি গ্রাম আণবিক বা গ্রাম পারমাণবিক ভর, মানে কোনো ভরকে গ্রামে, আণবিক ভরকে গ্রাম আণবিক ভর আর পারমাণবিক ভরকে কি গ্রাম পারমাণবিক ভর বলে, এটাকে বলা হয় মোল। ঠিক আছে, কোনো গ্যাসকে যদি তুমি গ্রাম এককে প্রকাশ করো, যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় কি, মোল। আচ্ছা, 1 মোল পরিমাণ সকল পদার্থে কি থাকে, এতটি অণু বা পরমাণু থাকে, 6.023 × 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এখন এই কনস্ট্যান্ট যে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 22.4 লিটার আর একটা হলো 6.023 × 10⁻23। এখন একটার সাথে একটা মানে যখন তোমাকে কি বলা হয়, কানেক্ট করতে বলে, তখন হচ্ছে, যেমন এইখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে এত গ্রাম, 64 কি বলছে, গ্রাম, আর লাস্টে কি বলছে, আয়তন কত। তাহলে তোমার এক্সাক্ট ভ্যালুটা কি আসলে, 1 মোল অক্সিজেন গ্যাসের ভর কত, 1 মোল অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে 32 গ্রাম, আর এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 32 গ্রামে যদি 22.4 লিটার হয়, 1 গ্রামে কত আর 64 গ্রামে কত। ঠিক আছে, তো এইভাবে যে কোনো প্রশ্ন থাকতে পারে, তোমাকে বলা হতে পারে যে এখানে আহ 5টি অক্সিজেন গ্যাসের কি বলা হয়, ভর কত। তাহলে 5টি অক্সিজেন মানে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 1 মোল, তাহলে এতটি অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম, একটির কত আর 5টির কত। ঠিক আছে, তো এই টাইপের দেখবা যে তোমাদের প্রথম যে শীটটা ছিল সেখানে বেশ কিছু ম্যাথ ছিল, এগুলো আসলে সবাই পারবো আমি মনে করি, এটা নিয়ে আর কথা বলছি না, সবাই একটু প্র্যাকটিস করে যাবো, এই টাইপের যে কোনো একটা ম্যাথ আসতে পারে বলে মনে হলো। ওকে, এবার দেখো হচ্ছে 7 নম্বর যেটা বলছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি। তো এখানে আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে তোমাকে বলা হলো যে এই যে এখানে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি। ঠিক আছে, এখানে এন সমান ডাব্লিউ বাই এম, এন মানে মোল সংখ্যাটা নির্ণয় করার জন্য কয়েকটা পদ্ধতি আছে, ডাব্লিউ বাই এম, এন বাই এন এ, অর্থাৎ অনুর সংখ্যা দেওয়া থাকলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিলে
আমরা কি পাই, মোল পাই। আবার কোনো একটা ভর দেওয়া থাকলে সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে মোল পাই। এই এনটা এখানে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে তোমাদের যেটা বলছে যে এখানে কত গ্রাম, 22 গ্রাম, 22 গ্রাম কি আছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এন সমান হবে, সরি, এন সমান হবে ডব্লিউ বাই এম। তাহলে 22 হচ্ছে ডাব্লিউ, আর হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইডের কত 44, তার মানে কি 0.5 বা হাফ, বা কি লিখবা হাফ। তাহলে পিভি সমান এন আর টি, পিভি সমান এন আর টি। তাহলে এন সমান যদি হাফ হয় তাহলে এখানে কি লিখবা, পিভি সমান সমান 1/2 আর টি। তাহলে 2 পিভি সমান কি লেখা যায়, আর টি লেখা যায় না। জাস্ট এখানে এন এর মানটা বসাই দিলে হয়ে যাবে, আর কিছুই না। তো এখানে আমাদের হচ্ছে আনসারটা হবে কি, তাহলে 2 পিভি সমান আর টি, 2 পিভি সমান আর টি। ক্লিয়ার? তো আশা করি এটা বুঝতে পারছো। এখানে দেখো আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে যে 8 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি হবে। এই বাস্তব গ্যাসের সমীকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সবাই একটু প্র্যাকটিস করে যাবে। এটা দিয়ে প্রশ্ন প্রতি বছর প্রায় থাকে, বিশেষ করে বরিশাল বোর্ডে। তো এটা একটু দেখো, আমাদের হচ্ছে পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। তো এখানে এন এর মানটা তাহলে 8 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম কি বলছে, হাইড্রোজেন। তাহলে এখানে এন সমান কি ডাব্লিউ বাই এম। তাহলে ডাব্লিউ কত 8, আর হাইড্রোজেনের কত 2, তাহলে কত হবে 4। তাহলে এখন পি প্লাস এন স্কোয়ার এ, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তাহলে ভি মাইনাস কি এন বি ইকুয়াল টু কি এন আর টি। তাহলে এখন দেখো পি প্লাস এখানে কি লিখবা, এন স্কোয়ার মানে কি 4 স্কোয়ার 16 এ বাই কি ভি স্কোয়ার, ভি মাইনাস 4 বি ইকুয়াল টু কি 4 আর টি। মানে যেখানে এই যে এন আছে সেখানে 4 বসাবা। তাহলে এটার সাথে মিলে কোনটা, এটার সাথে আমাদের মিলে হচ্ছে এই যে 3 নাম্বারটা। বাহ, বুঝতে পারছো? আর সবগুলো কিন্তু ভুল আছে। তো এই জিনিসটা কিন্তু আসে পরীক্ষায়, যে কোনো একটা সমীকরণ দিয়ে আসতে পারে, একটু পড়ে যাবে সবাই। আচ্ছা, এরপর একটা দেখতে পাচ্ছ, আমরা 9 নাম্বারটা যদি একটু দেখি, আমাদের 8 নাম্বারটা শেষ। 9 নাম্বারটা যদি একটু দেখো যে 4 গ্রাম হাইড্রোজেন, 64 গ্রাম অক্সিজেন এবং 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস মিশ্রণে মোট চাপ যদি 200 মিলিমিটার হয়, এখানে মোট চাপ দেওয়া আছে। তাহলে হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ কত। দেখো এখান থেকে দুইটা প্রশ্ন হয়, একটা মূল ভগ্নাংশ বের করতে বলা হয় মাঝে মাঝে, মূল ভগ্নাংশ, আবার মাঝে মাঝে কি আংশিক চাপ বের করতে বলা হয়। তো এই পার্টটা তোমাদের অবশ্যই আমার মনে হয় জানা আছে। এই প্রশ্নটা যদি একটু দেখো, আমি হচ্ছে তোমাকে একটু বলি যে এখানে আমরা মনে করো যে মূল ভগ্নাংশ, তো এই মূল ভগ্নাংশ জিনিসটা কি, মূল ভগ্নাংশ মানে একটা একটা পাত্রে যদি তোমার দুইটা গ্যাস আছে, মনে করো হাইড্রোজেন আছে আর হচ্ছে কি অক্সিজেন আছে। এখন হাইড্রোজেন আছে হচ্ছে 4 গ্রাম, কত গ্রাম বলছে, আর অক্সিজেন আছে ধরে নিলাম 16 গ্রাম। এখন দুইটা যদি মোল সংখ্যা হিসাব করো তাহলে এন সমান কি হবে ডাব্লিউ বাই এম। তাহলে এন তুমি যদি অক্সিজেনেরটা বের করো তাহলে 16 ভাগ কত 32, তার মানে কত হলো 0.5 বা হাফ। আর হচ্ছে তুমি যদি এন এইচ টু যদি হিসাব করো, এন এইচ টু, তাহলে এখানে কি হবে ডাব্লিউ বাই এম। তাহলে এখানে 4 বাই কত 2 সমান সমান কত 2, সরি 2 মোল। এখন মোট মোট মোল সংখ্যা আছে কত, এখানে টোটাল মোট মোল আছে হচ্ছে 2 প্লাস 0.5 মানে 2.5 মোল। এখন দেখো এই যে 2.5 মোলের ভিতরে হাইড্রোজেন কতটুকু আছে আর অক্সিজেন কতটুকু আছে, এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। তাহলে এখানে মোল ভগ্নাংশ হবে NO2 বাই এন, মোল ভগ্নাংশ, সরি, মোল ভগ্নাংশ। তুমি মোল ভগ্নাংশটা কার ধরবা, এটা যে অক্সিজেনের যদি হয় তো অক্সিজেনের মোল সংখ্যা কত, এখানে 0.5 ডিভাইডেড বাই কত 2.5। আর যদি হাইড্রোজেনেরটা হয় তাহলে এখানে হাইড্রোজেনের মোল ভগ্নাংশটা যদি দেখো NH2 বাই এন, তাহলে এখানে কি 2/2.5। ঠিক আছে? এই মোল ভগ্নাংশটা বুঝতে হবে যে তবে যতগুলো উপাদান থাকবে সবগুলো মোল সংখ্যাগুলো আগে মোল সংখ্যাগুলো বের করে নিবা। এখানে তো ভর দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে 4 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে, 64 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, তারপরে 14 গ্রাম কি দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে। তাহলে এগুলো কিন্তু গ্রামে দেওয়া, মোল সংখ্যা দেওয়া না। মোল সংখ্যা না দেওয়া থাকলে আগে ডাব্লিউ বাই এম দিয়ে এই মোল সংখ্যাগুলো বের করতে হবে। বের করার পরে যে কাজটা করতে হবে, তোমাকে ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিতে হবে, ওই যে আণবিক ভর দিয়ে ভাগ দিলে এখানে টোটাল দেখবে যে হচ্ছে তোমার এই এই প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে প্রথমটা আসবে 2 মোল। হ্যাঁ, আমি আর করতেছি না, পরেরটাও 2 মোল আসবে। আর লাস্টেরটা 14 গ্রাম, যেহেতু 14/8 মানে এটা হাফ মোল আসবে, মানে 0.5 মোল আসবে। টোটাল যদি হিসাব করো এখানে 2 2 4 আর হচ্ছে 4.5 মোল আসবে, 4 পয়েন্ট কত 5 মোল। তো এখন কারটা চাওয়া হয়েছে এখানে অক্সিজেনেরটা, অক্সিজেনের আংশিক চাপ কত, তাহলে অক্সিজেনেরটা হবে হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ মানে PO2 হবে হচ্ছে এখানে NO2 ডিভাইডেড বাই N ইন্টু পি। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র, যে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে অক্সিজেনের মোল ভগ্নাংশ কত, অক্সিজেনের মোল সংখ্যা এখানে আছে হচ্ছে 64 গ্রাম মানে 2 মোল, 2/4
4.5 ইন্টু মোট চাপ দেওয়া আছে 200 মিলিমিটার পালসার, ঠিক আছে। এটা হিসাব করলে তোমরা দেখবে 88.89 আসবে, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো তাহলে তোমার দুইভাবে আসতে পারে, মোট চাপ দেওয়া থাকলে আংশিক চাপ চাওয়া হতে পারে, আর যদি শুধু মূল সংখ্যা বা মানে মূল ভগ্নাংশ চাই তাহলে তো জাস্ট ওইটা বের করে দিলে হয়ে যাবে। কোন গ্যাসটি চাওয়া হচ্ছে এটা একটু খেয়াল করবে, হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছি। 10 নম্বরটা যদি দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.0526 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব গ্রাম পার লিটার এককে কত। তো জাস্ট এইখানে আমি আর এটা নিয়ে বেশি আলোচনা করবো না, এখানে তোমাদের এই যে কিভাবে এটা আসে আমি যদি একটু দেখাই, আসলে এটা হচ্ছে তোমাদের পিভিকার টু এনআরটি, হ্যাঁ, এই সূত্র থেকে মূলত আসে পিভিকার টু এনআরটি। তাহলে এন এন সমান কি ডব্লিউ বাই কি এম, তাহলে পিভি সমান সমান ডব্লিউ বাই এম আরটি, বা এখানে যদি বলো পিএম সমান সমান ডাব্লিউ বাই ভি আরটি, এই ডাব্লিউ বাই ভি সমান আবার হচ্ছে ডি, মানে এটা তো গ্রাম আর এটা হচ্ছে লিটার, গ্রাম পার লিটার একক না, তাহলে ডি, ডি বা ডেনসিটি বা ঘনত্ব। তাহলে আমরা বলতে পারি কি পিএম সমান সমান কি ডি আরটি। তো এইখান থেকে আমরা দুইটা সূত্র জানি, একটা ডি সমান হচ্ছে পিএম বাই আরটি, তাহলে পিটা হচ্ছে কি অ্যাটমসফিয়ার এককে চাপ, এমটা হচ্ছে আণবিক ভর, আরটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821, আর হচ্ছে টিটা তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা কেলভিনে নিতে হবে। তো এখানে তোমাদের এই সূত্রটা একটু যদি দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, এখানে পি দেওয়া আছে অ্যাটমসফিয়ারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুমি আণবিক ভর জানো, তাহলে এখানে কি করতে হবে যে ঘনত্ব নির্ণয় করতে হবে, ঘনত্ব নির্ণয়ের সূত্রটা কিন্তু এটা, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু সমস্যা নাই। ওকে, তাহলে এটা এটা হচ্ছে তোমরা এখান থেকে মান বসালে আশা করি বের করতে পারবা। তো এটা আসলে অ্যান্সারটা সম্ভবত এটা হতে পারে, হ্যাঁ। ওকে, আচ্ছা, আর এই যে মোট চাপ নির্ণয় মাঝে মাঝে আসে যে দুইটা পাত্রে ভিন্ন ভিন্ন গ্যাস দেওয়া আছে, তো মাঝখানে স্টপ বাল্ব দেওয়া আছে, এটা খুলে দিলে তোমার হচ্ছে মোট চাপ কত হবে, তাহলে দুইটা পাত্রের চাপ এবং আয়তন যেটা দেওয়া আছে দুইটা গুণ করে যোগ করতে হবে, আর মোট আয়তনটা দিয়ে ভাগ দিলে মোট চাপটা পেয়ে যাবা, ঠিক আছে। আবার এখানে যদি ঘনত্ব দেওয়া থাকে আণবিক ভর চাওয়া হতে পারে, এম সমান ডাব্লিউ আর টি বাই পিভি দিয়ে আণবিক ভর চাওয়া হতে পারে। তো এগুলো আসলে সবাই পারবে আশা করি, এগুলো নিয়ে আমি বেশি কথা বলছি না, সামনে আগে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, তো এই জিনিসটা হচ্ছে এখানে সুন্দর করে লেখা আছে, ব্যাপন হার জিনিসটা হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কি বলো, ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে, ঘনত্ব যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে, ঠিক আছে, মানে কম বেশি মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো এই জিনিসটা একটু বুঝতে হবে যে ঘনত্ব যত বেশি আণবিক ভর তত যত বেশি তত ব্যাপন হার কম, আর আণবিক ভর যত কম ব্যাপন হার বেশি, মানে এখানে হাইড্রোজেনের ব্যাপিত হওয়ার প্রবণতা বেশি, এটা সহজ কথা, এটা নিয়ে আর সমস্যা নেই। এই সূত্রটা দিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে, সূত্রটা একটু পড়ে নিও। অনেক সময় এই যে বিপরীত পাশে গুণ করে দেয়, মানে আর এ ইন্টু হচ্ছে রুট ওভার এম এ সমান সমান আর বি ইন্টু রুট ওভার এম বি, এটা কিন্তু অপশনে থাকে, তাই এটা একটু খেয়াল করবা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত, যদি গতিশক্তি চাইলেও একই কথা, এখানে 14 গ্রাম নাইট্রোজেন বলছে, এখানে জাস্ট এন এর মানটা তোমাকে বের করতে হবে, এন সমান ডাব্লিউ বাই এম, এই মানটা এখানে বসালে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানেও সম্ভবত এটা হতে পারে, আমি সরি যে আমি আসলে অ্যান্সারগুলো ওইভাবে লেখার সময় পাই না, খুব তাড়াহুড়ো করে করছি। তো আমার যতটুকু মনে হচ্ছে এটা এইভাবে করলে হবে, তোমরা জাস্ট সূত্রটা লিখে দিলাম, এখানে মানটা বসালে হয়ে যাবে, হ্যাঁ। সিআরএমএস বেগটা হচ্ছে 3 RT/m রুট ওভার, এখানে হচ্ছে এইখানে মেইন যেটা আণবিক ভরটা কেজিতে নিতে হবে, ওই যে 10⁻³ দিয়ে গুণ দিবা। আর একটা বিষয় হচ্ছে এই যে শক্তি বেগ বিভব, আমি বারবার বলি শক্তি বেগ বিভব যেখানে আসবে আর এর মানটা 8.314 জুল পার কেলভিন পার মোলে নিবা, ঠিক আছে। বাকি সব জায়গায় হচ্ছে 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা হচ্ছে ওই যে এখানে দুইটা লাইন ছিল, নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রা, মানে চাপ যদি কমাও এবং তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে বাস্তব গ্যাস সমূহ কিসের মতো আচরণ করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এখানে নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা আছে অপশনে, তাহলে এটা আনসার হবে, ঠিক আছে। আর উল্টা হচ্ছে এইখানে যদি চাপটা বৃদ্ধি হয় আবার তাপমাত্রা কম হয় তাহলে ওই আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি বেশি হয়, যাই হোক এই টাইপের কিছু ছিল। তো এখন এটা জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা পড়লে বুঝতে পারবে। ওকে, 14 নম্বর প্রশ্নটা যদি সবাই একটু খেয়াল করো, না দেখতে পেলে আমাকে জানাবে। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি তাপমাত্রা কত, এই যে সন্ধি ক্রান্তি সংকট একই কথা, হ্যাঁ। তো যেটা আসুক না কেন এখানে এই প্রশ্নটা বেশি আসে, আমাদের আরো কিছু আছে, হিলিয়ামেরও আছে, বাট আমাদের কার্বন ডাইঅক্সাইডেরটা একটু পড়লে হবে, যেহেতু আমি বলছি যে এখানে যেগুলো আছে একবারে খুবই গুরুত্বপূর্ণ গুলো বাছাই করা হয়েছে, তো সবগুলো নিয়ে আসা হয় নাই। তো এখানে 31.1 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে মুখস্থ, এই যে সন্ধি তাপমাত্রা, আর এই তাপমাত্রা যতটুকু চাপ দিলে
তরলে পরিণত হয়। মানে এই সন্ধি তাপমাত্রার সংজ্ঞাটাও কিন্তু গুরুত্বপূর্ণ কাকে বলে। মানে সন্ধি তাপমাত্রাটা হচ্ছে এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় বা তার নিচে যে কোনো তাপমাত্রায়, ঠিক আছে, ওর উপরে তাপমাত্রায় গেলে কিন্তু তোমাকে আর যতই প্রেশার দাও না কেন ওই গ্যাসটা তরলে রূপান্তরিত হয় না। ঠিক আছে, তো সর্বোচ্চ যে তাপমাত্রায় কোনো গ্যাসকে চাপ দিয়ে তরলে রূপান্তরিত করা যায় সেই গ্যাস, সেই তাপমাত্রাকে ওই গ্যাসটির সন্ধি বা সংকট তাপমাত্রা বলে। আর এই যে সংকট তাপমাত্রা রেখে যতটুকু চাপ দিলে ওই গ্যাসটা তরল হয় সেটাকে সন্ধি চাপ বা সংকট চাপ বলে। ঠিক আছে, তো তো এটা একটু পড়ে নিবা ভালো করে কাকে বলে সেটা। আর এই যে এমসিকিউর জন্য তো বললামই। গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী এখানে কয়েকটা তথ্য আছে। গ্রিন হাউস মানে গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলো, বা আমাদের এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে তিনভাবে পরীক্ষা আসে যে আমাদের বায়ুমণ্ডলের টেম্পারেচার বৃদ্ধি করছে কোনটা, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোনটা, গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী সবগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মনে থাকবে তো? এটা 50%, মানে 100 এর মধ্যে 50%। আরো সিএফসি আছে, জলীয় বাষ্প আছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই আছে। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী সিএফসি গ্যাস, কার্বন আসতে পারে বাংলায়। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সালফার ডাইঅক্সাইড গ্যাস, মানে সব থেকে বেশি দায়ী। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন আসতে পারে। অ্যাসিড বৃষ্টি কি, ওই যে যে বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 5.6 এর নিচে থাকে সাধারণত। এটা মান কম বেশি হতে পারে, জাস্ট 5 এর নিচে থাকবে সহজ কথা। তো সেই বৃষ্টির পানিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। ওকে, এখান থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটা থেকে প্রশ্ন আসবেই, এটা মিস হবে না, আমি আবার বলছি 100% শিওর যে কোনটি বাইসালফেটের অনুবন্ধী ক্ষার। তো এইখান থেকে তোমাকে একটা শর্ট টার্ম আছে যে অনুবন্ধী অম্ল যদি বলে এইচ প্লাস যোগ করে দিবা, ঠিক আছে। আর অনুবন্ধী ক্ষার বললে কি বলবা, একটা এইচ প্লাস বিয়োগ করে দিবা। তাহলে এখানে চাইছে কি ক্ষার না, তাহলে এখানে একটা হাইড্রোজেন বাদ দিলে কি SO4 থাকে, আর যেহেতু একটা হাইড্রোজেন বাদ দিয়েছে এজন্য কি SO4 মাইনাস। এইখানে এই যে এই তথ্যটা দেওয়া আছে, এখানে দেখো তিনটা বিষয় যে সালফিউরিক অ্যাসিড, এখান থেকে একটা প্রোটন বাদ দিলে বাইসালফেট, আর একটা প্রোটন এখান থেকে চলে গেলে আসবে সালফেট। তুমি যদি উল্টা যাও তাহলে সালফেট একটা প্রোটন গ্রহণ করলে বাইসালফেট। তার মানে এদিক থেকে এদিকে আসলে দেখো বাম থেকে ডানে আসলে অনুবন্ধী ক্ষার, আর যদি তোমাকে অনুবন্ধী অম্ল বলে তাহলে এর সাথে একটা এইচ যোগ করবে, এটার সাথে একটা এইচ যোগ করবো, তাই না? এই হচ্ছে বিষয়। এখন এইখানে চারটা বিষয় আছে, এই যে বাইসালফেট, বাইকার্বনেট, পানি এবং OH মাইনাস। এই সাইডটা হচ্ছে দেখো মাঝে, মানে এটা যদি ডান দিকে আসে তাহলে এটা হচ্ছে একটা প্রোটন ত্যাগ করছে, তার মানে এটা এখন অ্যাসিড হিসেবে আহ, মানে কি করছে এখানে ব্যবহৃত হচ্ছে। বাট এটা যখন আবার এদিকে আসবে তখন সে প্রোটন গ্রহণ করবে, তখন ক্ষার, মানে এদেরকে উভধর্মী বলা হয়। এই যে সেই প্রশ্নটা নিচে করা হয়েছে যে নিচের কোনটি উভধর্মী, এগুলো কিন্তু আসে। তাহলে এই যে বাইসালফেটটা হচ্ছে উভধর্মী, এটা মুখস্থ করার কিছু না, এটা একটু বুঝলেই কিন্তু সহজ। তো এই অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অম্ল ক্ষার যুগল, এই টাইপের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং এটা একটু ভালো করে সবাই পড়ে যাও। আচ্ছা, নিচে লুইস অ্যাসিড কোনটি, লুইস অ্যাসিড কোনটি, লুইস ক্ষার কোনটি, দেখো এই যে আমরা জৈব রসায়নে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পড়ছিলাম, তো তার সাথে এটার একটা কানেকশন আছে খুব সুন্দর। হ্যাঁ, তো সাধারণত লুইস ইলেকট্রোফাইল যেগুলো আছে সেগুলোকে বলা হয় লুইস অ্যাসিড, আর নিউক্লিওফাইল গুলোকে বলা হয় লুইস ক্ষার। তো এখন আমরা যদি এখানে একটু দেখি যে লুইস অ্যাসিডের কথা, তাহলে লুইস অ্যাসিড হচ্ছে আহ, এখানে হচ্ছে BF3। হ্যাঁ, এই যে লুইস অ্যাসিড আছে AlCl3, BF3, BCl3, SO3, জিঙ্ক ক্লোরাইড, এবং সকল হচ্ছে কি বলা হয় আহ, মানে ক্যাটায়ন আর কি। হ্যাঁ, প্লাস আয়ন, এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে প্লাস আয়ন। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে যদি পরশম লুইস অ্যাসিড বলা হয়, মানে পরশম আর এটার মধ্যে একটু পার্থক্য যদি তোমাদের বলি, জাস্ট এখানে যদি একটু লিখে বলি, সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় যে অ্যামোনিয়াম প্লাস, তার মানে এটা তো প্লাস আছে তাই না? যদি বলো যে CH3 প্লাস, তার মানে এই প্লাস মানে কি ইলেকট্রনকে আকর্ষণ করে না, ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রন ঘাটতি, তাহলে এদেরকে কিন্তু কি বলা হয়, লুইস অ্যাসিড বলা হয়, যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, সহজ কথা। ঠিক আছে, আর ইলেকট্রন যারা দান করে তাদেরকে লুইস ক্ষার বলা হয়। তাহলে লুইস ক্ষার বলা কিন্তু সহজ। লুইস ক্ষারটা হচ্ছে, আমি তোমাদের যেটা বলি যে এখানে অক্সিজেন দেখবা, নাইট্রোজেন দেখবা, হ্যাঁ, ফসফরাস দেখবা, অথবা এই যে RnH2 আর OH, মানে অক্সিজেন নাইট্রোজেন থাকলে সাধারণত সেগুলো হচ্ছে কি লুইস ক্ষার, মানে এদের ভিতর লোন পেয়ার থাকে। কি থাকে বলো তো? তোমরা সবাই জানো এটাতে লোন পেয়ার থাকে, তাই না? এই যে লোন পেয়ার থাকে এখানে, এই অ্যামোনিয়াতে লোন পেয়ার থাকে, আর ওইসে লোন পেয়ার থাকে। তো এই যে লোন পেয়ার গুলো থাকার কারণে মূলত কিন্তু এরা সেই লোন পেয়ার দান করতে পারে। তো যারা দান করে তাদেরকে লুইস ক্ষার বলা হয়। ঠিক আছে, তো এটা কিন্তু আবার সিকিউতে মাঝে মাঝে আসে যে লুইস ক্ষার মানে লুইস অম্ল, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে লুইস অম্ল বলা হয়, কিন্তু ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো যে তিনটা অপশন PH3, RnH2, NH3, এগুলো কিন্তু সবই লুইস ক্ষার, এগুলো লুইস অ্যাসিড। তো আমি একটা প্রশ্ন দিলাম, বাট এখান থেকে যে কোনোটা আসতে পারে, নিচের কোনটি লুইস ক্ষার, নিচের কোনটি লুইস অ্যাসিড, নিচের কোনটি পরশম লুইস অ্যাসিড। পরশম মানে যেখানে কোনো চার্জ থাকবে না, ঠিক আছে, মাইনাস থাকলে লুইস ক্ষার, প্লাস থাকলে লুইস অ্যাসিড, এটা হচ্ছে আয়ন। আর যদি কোনো আয়ন না থাকে তাহলে সেগুলো পরশম। অর্থাৎ এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে তার ইলেকট্রন ঘাটতি আছে, আশা করি বুঝতে পারছো। এরপরটা যদি যাও, যে WHO কর্তৃক অনুমোদিত, আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন,
ঠিক আছে? আন্তর্জাতিক আমাদের হচ্ছে স্বাস্থ্য সংস্থা থেকে এটা সিওডি এর সর্বোচ্চ মাত্রা কত? তো সিওডি এর সর্বোচ্চ মাত্রা এখানে কয়েকটা মাত্রা দেওয়া আছে, যে পিএইচ এর সর্বোচ্চ মাত্রা মানে সারফেস ওয়াটার আমাদের যে পানি, সেখানে পিএইচ কত থাকার কথা, এখানে হচ্ছে 6.5 থেকে 8.5, এটা ভালো। তো যদি বলা হয় একবার বিশুদ্ধ পানির কথা, তাহলে 7 অ্যান্সার দিবা, ঠিক আছে? ডিওটা হচ্ছে ডিজলভ অক্সিজেন, মানে কি পরিমাণ অক্সিজেন সেখানে দ্রবীভূত থাকলে সেই পানিটা ভালো হবে, বা 1 লিটার পানিতে কতটুকু অক্সিজেন আছে সেটাকে বলা হয় ডিজলভ অক্সিজেন। আর বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যে ওই আহ, মনে করো 1 লিটার পানিতে তুমি প্রথম হচ্ছে কি করলে, 1 লিটার পানি কোথা থেকে নিয়ে আসলে, নিয়ে সেখানে অক্সিজেন পরিমাপ করে দেখলে সেখানে 4 থেকে 8 মিলিগ্রাম আছে বা 8 মিলিগ্রাম আছে, তার মানে 8 ppm। প্রতি লিটারে যত মিলিগ্রাম থাকে সেটা হচ্ছে ppm একক, ঠিক আছে? একই কথা। অনেক সময় কিন্তু ppm মানে কি বলা হয়, 1 ppm বলতে কি বোঝো তাহলে, 1 মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটারে 1 মিলিগ্রাম দ্রবীভূত আছে, সহজ কথা, এটা আরেকটা অ্যান্সার হয়ে গেল। তো এখন ওই যে পানিটা উঠায় নিয়ে আসলে 1 লিটার কোনো একটা উৎস থেকে, সেখানে যদি দেখো যে 8 মিলিগ্রাম আছে, তাহলে এটাকে বলছে হচ্ছে 8 ppm অক্সিজেন সেখানে দ্রবীভূত আছে। এখন কোনো একটা বায়োডিগ্রেডেবল মানে কোনো একটা জৈব পদার্থ যদি সেখানে ফেলাই দেওয়া হয় এবং সেটা হচ্ছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 5 থেকে 7 দিন পরে যদি আবার পানিটা উঠায় নিয়ে আসো, এবং সেটার ক্ষেত্রে যদি তুমি কি করো, এই অক্সিজেনটা আবার একইভাবে পরিমাপ করো, মনে করো যে আগে ছিল হচ্ছে 8 গ্রাম, এখন হয়ে গেছে 6 গ্রাম, মানে 2 গ্রাম চলে গেছে। তার মানে এই 2 গ্রামটা হচ্ছে ওই জৈব বস্তুকে জারিত করতে বা পচাতে আমার অক্সিজেন খরচ হয়ে গেছে বা চাহিদা হয়েছে, তো এটা হচ্ছে ডিমান্ড, এটাকে বলা হয় বিওডি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো সিওডি হচ্ছে বায়োলজিক্যাল এবং নন বায়োলজিক্যাল, মানে একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, একটা নন বায়োডিগ্রেডেবল, মানে যেটা ভাঙনযোগ্য যেটা ভাঙনযোগ্য নয়, প্লাস্টিক, কাঁচ এই টাইপের বস্তু যদি থাকে এবং জৈব বস্তুও থাকে, দুইটা জারিত করতে যে অক্সিজেন প্রয়োজন সেটাকে সিওডি বলা হয়, এজন্য সিওডিটা বেশি হবে। তো অ্যান্সারটা 10 মিলিগ্রাম পার লিটার, সিওডির মান বিওডি থেকে বেশি। টিডিএস টোটাল ডিজলভ সলিড, আমাদের যে বিভিন্ন ওই যে ভারী ধাতু যদি পানিতে থাকে, তো এটা সর্বোচ্চ কতটুকু থাকতে হবে, 500 ppm, ক্লিয়ার? ক্ষমতা যদি বলে 100 থেকে 150 ppm। আর্সেনিকের মাত্রা হচ্ছে 0.01 থেকে 0.05, বাংলাদেশের জন্য এখানে বলা হচ্ছে 0.05। হ্যাঁ, বাংলাদেশে একটু আর্সেনিকের মাত্রাটা বেশি গ্রহণযোগ্য, আর্সেনিককে বিশ্বের রাজা বলা হয়। এখানে আরো কিছু তথ্য আছে আমাদের প্রথম শিটে, এটা যদি পারো দেখে নিবা। পানির অস্থায়ী ক্ষমতার জন্য দায়ী কোনটি? আচ্ছা, এখানে স্থায়ী ক্ষমতা হচ্ছে এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে আয়রন 2+, ম্যাঙ্গানিজ 2+, তারপরে স্ট্রোনশিয়াম 2+, এরকম অনেক কিছু আছে ইত্যাদি ধাতু, সালফেট আর ক্লোরাইড লবণ, এটা হচ্ছে মেইন। সালফেট এবং ক্লোরাইড লবণ যদি হয় এটা স্থায়ী ক্ষয়, হ্যাঁ। আর অস্থায়ী হলে গিয়ে শুধু হচ্ছে বাইকার্বনেট লবণ থাকবে, হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এগুলো হচ্ছে কি লবণ যদি থাকে সেটা হচ্ছে অস্থায়ী ক্ষমতা। আশা করি প্রথম অধ্যায় থেকে আর খুব বেশি সমস্যা হবে না, এর ভিতর থেকে কমন আসবে। আমরা এখন আসি হচ্ছে আহ, পরিমাণগত ভাষণ, তৃতীয় অধ্যায়। তো এইখানে সাধারণত আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা বেশি, তো এটা একটু সবাই প্র্যাকটিস করবা। প্রথমটা যদি একটু দেখি, যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত, ঠিক আছে? তো কার্বন ডাইঅক্সাইডের ভর কত, এখানে তোমাকে দেখো সুন্দর করে করে দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট যদি তাপ দেওয়া হয় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এখন এখানে প্রথম দেওয়া আছে ভর, আবার লাস্টেও চাইছে কি ভর, এই জিনিসটা হচ্ছে তোমাকে একটু বের করতে হবে। তো প্রথম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 গ্রাম, এখান থেকে পেলাম কত, 44, তাই না? তাহলে 100 থেকে যদি 44 পাই, তাহলে 50 থেকে কত পাবো, 22। অ্যান্সারটা হচ্ছে 22, খুব সিম্পল, এটা আসলে খুব বেশি কঠিন না। তো এই টাইপের ম্যাথ খুবই আবার গুরুত্বপূর্ণ। কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইডটার এটা জানবা, হ্যাঁ, এই সমীকরণটা থেকে প্রায় প্রশ্ন আসে। উত্তপ্ত করলে প্রমাণ অবস্থায় 20 লিটার অক্সিজেন পাওয়া যায়। উত্তপ্ত করলে কত গ্রাম উত্তপ্ত করলে, তাহলে পটাশিয়াম ক্লোরাইডটা চাইছে ভর, এর জন্য এটা ভর হিসাব করা হয়েছে। আর এখানে দেখো, এখানে সমতা করতে হবে, কিন্তু পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন পেলাম 3 মোল, তাহলে 3 মোল এটা হচ্ছে যখন আমরা এটা গুণ করে দিলাম, এখন চাইছে কোনটা, যে কত গ্রাম পটাশিয়াম, তাহলে এই পটাশিয়াম ক্লোরাইডটা লাস্টে চলে যাবে, তাহলে 3 × 22.4 লিটার অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হয় এত গ্রাম, 20 লিটারের হচ্ছে কত, বাস এটা বের করে নিবা, 72.92, এখানে 9 আছে, এটা অ্যান্সার দিবা। কোনটি সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ তো জানো, এখানে কয়েকটা আছে। মোলার হচ্ছে যদি বলো 1 মোলার, 2 মোলার, সেমি মানে হাফ, হাফ মানে 0.5, ডেসিতে 0.1, আর হচ্ছে সেন্টিতে কি 0.01। তো এইখান থেকে খুব সহজ একটা প্রশ্ন আসতে পারে, তোমরা ইজিলি এটা আনসার করতে পারবে। এই প্রশ্নটা খুব বেশি আমার পছন্দের এবং আমার মনে হয় এটা থেকে প্রশ্ন দিবে, এই যে কয়েকটা কথা পরে বলবো সেটা থেকে। কোনটি প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ বলতে তোমার ঘনমাত্রা দেওয়া থাকবে, সহজ কথা, মানে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, এই সংজ্ঞাটাও আসার মতো একটা সংজ্ঞা, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে কি বলা হয়, প্রমাণ দ্রবণ। তো এখন এই কোনটি প্রমাণ দ্রবণ এটা যদি আসে, তাহলে তোমাকে এই যে এইভাবে দেখবা মোলারিটিতে না হয় নর্মালিটিতে না হয় শতকরা না হয় পিপিএম না হয় পিপিবি, এই টাইপের কোনো একটা ঘনমাত্রা দেওয়া থাকবে।
আর বাকি অপশনগুলো হচ্ছে থাকবে না। যেমন শুধু গ্রাম যদি থাকে সেটা কিন্তু প্রমাণ দ্রবণ না, শুধু আয়তন যদি থাকে লিটার, শুধু মোল যদি থাকে সেটা হবে না, শুধু মিলিলিটার যদি থাকে এটা কিন্তু হবে না, মিলিগ্রাম থাকলে হবে না, মোল পার লিটার হলে হবে। ঠিক আছে, মোল পার লিটার টিটার হলে এটা কিন্তু প্রমাণ দ্রবণ হবে। ক্লিয়ার তো? তো এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে যাও। এরপরে আমার কাছে যেটা মনে হয় এটা দিয়ে প্রশ্ন 100% আসবে। হ্যাঁ, এটা 100% একটু লিখে রাখি, কারণ এটা দিয়ে প্রশ্ন মিস হওয়ার কথা না। আমার মনে হয় যেন এই প্রশ্নটা আসবে। সেটা হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? তো তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে প্রশ্ন অনেক অনেক প্রশ্ন আসছে। হ্যাঁ, তো আমি এটাকে তোমার খুব শর্ট করে যদি বলি, খুব একটা জিনিস মনে রাখবা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে এখান থেকে 3টা বা 4টা মনে রাখতে হয়। এই মনে রাখার জন্য তোমাদেরকে আমি একটা টেকনিক বলি। এখানে সোডিয়াম কার্বনেট লিখতে গেলে কি হয়, সি আছে, সোডিয়াম কার্বনেট লিখতে গেলে পটাশিয়াম ডাইক্রোমেটে সি আছে, সোডিয়াম কার্বনেটে সি আছে, আর অক্সালিক অ্যাসিড H2C2 উপরে সি আছে, সোডিয়াম অক্সালেটও সি আছে। অর্থাৎ এখানে ক্রোমিয়াম মানে সি আসলে বলা যায় না, বাট আমরা মনে রাখার জন্য বলছি। শুধু HCl বাদে, HCl এটা বাদ, আর বাকি সব সি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা জাস্ট মনে রাখার টেকনিক, যে তুমি মুখস্থ না করে পরীক্ষা হলে কিভাবে এটা আনসার দিবা। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখলে দেখবা যে এখানে সি আছে কোনটাতে, তো এটাতে সি আছে, এটাতে সি আছে, এটাতে সি আছে, তিনটাই। তাহলে 9 কোনটি হবে, HCl, কারণ বলছিলাম HCl বাদে। অর্থাৎ এরপরে যত যৌগ আসবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম সালফেট, কপার সালফেট, যাই আসুক না কেন সবই সেকেন্ডারি। এখন এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে, এই চারটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, যদি আসে তাহলে এই বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, যেগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে কি, যেগুলা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। মানে দীর্ঘদিন সংরক্ষণ করলে ঘনমাত্রা পরিবর্তন হয় না, বাতাসে যে অক্সিজেন আছে তার সাথে বিক্রিয়া করে না, পাত্রে যদি রাখো সেটা ক্ষয় করে না, যদি মানে ব্যালেন্স মানে এখানে পরিমাপ করো, যদি কোনো ওজনে, ওজন পাল্লায়, সেক্ষেত্রেও তাদের ক্ষয় করে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আছে সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। মনে থাকবে? তাহলে এই বৈশিষ্ট্য যাদের ভিতর নাই সেগুলো সেকেন্ডারি। বাস, শেষ। কাকে বলে যদি আসে, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যদি বলে, তাহলে এই যে প্রাইমারি গুলো বাদ দিয়ে যেটা পাবা সেটা হচ্ছে সেকেন্ডারি। খুব ভালো করে আমি আবার বলছি, এটা থেকে প্রশ্ন আসবে কিন্তু, এজন্য মিস না হয়। 6 নম্বর প্রশ্ন বলছে 50 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে ডেসিমোলারে, দেখো আমাদের প্রাথমিক আয়তন আছে, প্রাথমিক ঘনমাত্রা আছে, এটাকে ডেসিমোলারে কনভার্ট করতে হবে। V1S1 V2S2 সবাই জানো, লঘুকরণ। এখন বলছে কত ml পানি যোগ করতে হবে, অথবা তোমাকে বলা হতে পারে কিভাবে। এটা কিন্তু সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে হচ্ছে তোমাকে অবশ্যই অতিরিক্ত পানি যোগ করতে হবে। এখানে যেটা বের হয়েছে টোটাল 250 ml হলে ডেসিমোলার হবে। প্রথম ছিল কত, 50, তাহলে এটা থেকে 50 বাদ দিলে 200 ml, তাহলে আনসারটা হবে 200 ml। 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মোলারিটি এককে কত? তো 10% সোডিয়াম কার্বনেট, তুমি যদি এখানে আছে, এখানে যে বিষয়টা আছে, এখানে একটা শর্ট সূত্র আছে কিন্তু, যে 10 W/m। হ্যাঁ, মানে V 100 হবে, এখানে কেটে যায়, বাট আমি বলি যে তোমার সম্পূর্ণটা লিখো, এটা তো আর খুব বেশি কিছু না। তো এখানে যেটা মনে রাখতে হবে যে কত পার্সেন্ট যদি দেওয়া থাকে সবসময় V হবে 100, V কত হবে 100, আর যত পার্সেন্ট দেওয়া থাকবে সেটা হচ্ছে W। তাহলে W মান বসালে এখানে 10%, W হচ্ছে 10, আর এখানে V 100, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আছে 106, বাট এটা বসালে আমার যেটা আসবে সেটা হচ্ছে ঘনমাত্রা মোলারিটি এককে। খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এটা আসার মতো। এই যে 94.943 মোলার, ঠিক আছে, 0.943 মোলার, 0. এখানে কিন্তু জিরো আছে একটা, এই জন্য এটা হবে। ঠিক আছে, ওকে। এখন এই শতকরা থেকে এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, সুতরাং এটা মিস করা যাবে না। এরপর বলছে 100 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে 100 ml ডেসিমোলার দ্রবণে। তো এই যে ডেসিমোলার, সেমিমোলার, সেন্টিমোলার বলছিলাম, ডেসি মানে কি, এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.1, সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম, আর এই যে ভি হচ্ছে 100 ml বলে দিছে, তাই এটা কিন্তু শতকরার জন্য না। এই সূত্রটা তো সবাই জানো, W=SMB/1, এটা বসালে ভর বের হয়ে যাবে। ঠিক একইভাবে তোমার যদি ভর দেওয়া থাকে, এখানে যেমন ভর দেওয়া আছে, এটা 250 ml দ্রবণে আরো অতিরিক্ত 250, মানে এটা এই প্রশ্নটা বোর্ডে আসছে কিন্তু। তো যখন একটার ভিতরে আরেকটা যোগ করা হয় তখন ভি দুইটা যোগ করতে হয়, বাট যদি শুধু বলতো যে 250 ml এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, তাহলে কিন্তু ওই যে একই সূত্র, S1000 W/mv, ওই একটা সূত্র দিয়ে সবগুলো করা যায়। এখানে ঘনমাত্রা 0.5 মোলার। আশা করি এটা নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে। তো মোলারিটিটা তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা মাথায় রাখবা, যেহেতু আয়তনের সাথে সম্পর্ক, আর তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, এজন্য হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নের জন্য বলছি। ওকে। তো এরপরে দেখো এই পিপিএম এককে, এটা কিন্তু তোমাদের খুব বেশি আসে পরীক্ষায়, এমসিকিউ সিকিউ দুইটাতে আসে।
এটা খুব সিম্পল একটা সূত্র আছে, সি সি দিতে পারো, এস দিতে পারো, এস এম 10⁻³ এসটা হচ্ছে ঘনমাত্রা, এমটা আণবিক ভর, আর 10⁻³ তো বুঝায়। তাহলে এখানে 0.1 মোলার দেওয়া আছে, তো তোমার সরাসরি এখানে এই সূত্রটা বসালে হয়ে যাবে। এখানে শতকরা থেকে ppm চাইলে একই কথা, প্রথম হচ্ছে শতকরা থেকে তোমাকে এই যে এস এর মানটা বের করতে হবে 1000 W/MV দিয়ে, তারপরে হচ্ছে তুমি ওই যে এস এর মান পেয়ে গেলে আণবিক ভরটা বসায় 10⁻³ দিলে এখানে আনসারটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমাদের খুব ইজি ব্যাপার, এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করার দরকার নেই। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত, এই যে অম্লত্ব আর ফেরিক অক্সাইডের অম্লত্ব, এটা 6, এটা অনেকবার তোমাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, ক্ষারকত্ব 2, ক্ষারকত্ব হচ্ছে 2, এখানে আসলে সংকেতটা লেখার সময় আমার অতটা ছিল না, খেয়াল ছিল না। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এখানে সোডিয়াম অ্যালুমিনেট হয়, NaAlO2, হ্যাঁ, সোডিয়াম অ্যালুমিনেট আর হচ্ছে পানি, লবণ আর পানি। তো এখন এখন দেখো এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম এখানে একটা, এখানে দুইটা, তাহলে এখানে কত হবে 2 না, তাহলে সোডিয়াম দুইটা হবে, এখানে 2 দিতে হবে, তো 2 দুগুণে 4, তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন হয়ে গেছে কয়টা, দুইটা, ঠিক আছে, এই দুইটা আমাদের সমতা শেষ। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড কয় মোল ক্ষারের সাথে বিক্রিয়া করছে, 2 মোল, তাহলে ক্ষারকত্ব হচ্ছে 2, ঠিক আছে। আর এখানে হচ্ছে অম্লত্ব 6। তো এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, এটা আসতে পারে যে কোনোটা, একটু পড়ে নিও। মিথাইল অরেঞ্জে নির্দেশকের পিএইচ পরিষ্কার করতে, এই নির্দেশক থেকে 100% একটা প্রশ্ন তোমাদের আসবে, যারা মেডিকেলে যেতে চাও তাদের জন্য তো এটা মাস্ট, এটা আসবে। তো এখানে অনেকগুলো নির্দেশক আছে, তোমাদের অ্যাডমিশনে আরো পড়তে হবে, বোর্ডের জন্য যতটুকু বলছি, যে এখানে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আর ফেনফথ্রিন, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। দশমিকের পরে সামথিং একটু চেঞ্জ হতে পারে, তবে ম্যাক্সিমাম হচ্ছে পিএইচ সীমা দেখবা সব থেকে কম 3.1 থেকে 4.4, মনে রাখবা মিথাইল অরেঞ্জ 4.2 থেকে 6.3, মানে অম্লীয় মাধ্যমে এই দুইটা, ঠিক আছে। আর ক্ষারীয় মাধ্যমে ফেনফথ্যালিন, ক্ষারীয় মাধ্যমে কোনটা, ফেনফথ্যালিন 8.2 থেকে 10, কোথাও আবার 8.3 থেকে আছে, ওটা কোনো ব্যাপার না। এখানে মেইন যেটা মনে রাখবো, অম্লীয় মাধ্যমে ফেনফথ্যালিন হচ্ছে বর্ণহীন অ্যাসিড, আর গোলাপি বর্ণ, বা অনেক সময় লেখা যায় হচ্ছে লালচে আহ গোলাপি, মনে হয় এরকম কিছু একটা আছে, গোলাপি লাল, তো যেটাই থাকুক সেটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম। আর এটা হচ্ছে লাল হলুদ, লাল হলুদ, ঠিক আছে। তো এই অম্লীয় মাধ্যমে কোন কালার দেখায় ক্ষারীয় মাধ্যম, এটা একটু সবাই অবশ্যই পড়ে নিও। নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, হ্যাঁ, জারক বিজারক উভয় রূপে কাজ করে, এখানে কিন্তু এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এই সালফেট, সালফাইড, সালফার ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে Fe2+, SN2+, জারক বিজারক হিসেবে কাজ করে। তোমাদের জন্য একটা কথা বলি, মনে করো Fe2+ এর উদাহরণটা দিচ্ছি, তাহলে Fe2+ কি করতে পারে, সে আহ আরো একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হতে পারে, পারে কিনা। তো এ যখন ত্যাগ করছে তখন কি ত্যাগ করে কারা, বিজারক না, বিজারকের জারণ ঘটে। আর হচ্ছে যদি মনে করো Fe2+, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, কি আয়রন হতে পারে না, তার মানে ইলেকট্রন গ্রহণ করে কারা, ইলেকট্রন গ্রহণ করে জারক পদার্থ, তার মানে এই যে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। তো এইগুলো হচ্ছে একই রকম, ওই যে একই সাথে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। অনেক সময় কিন্তু এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, সুতরাং এটা একটু পড়ে যাও সবাই। তাহলে জারক বিজারক এখানে আছে কোনটা, H2O2, ঠিক আছে, ওকে। সোডিয়াম থায়োসালফেট এবং সোডিয়াম টেট্রাথায়োনেট, এইটা হচ্ছে জারণ সংখ্যা হলো এই যে জারণ সংখ্যা নির্ণয়, জারণ মান নির্ণয়, এটা সবাই পারো যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয়। এখানে এই যে দেখানো আছে, যে তুমি যদি এখানে অক্সিজেনের -2 ধরো, তাহলে এখানে কয়টা, 6টা, যেহেতু -12, আর এখানে সোডিয়ামের +1, আর মাঝেরটা হচ্ছে x ধরতে হয়, S4 যেহেতু 4x, এখানে 2x, ধরলে একটা +2, একটা কি 2.5, তাহলে +2 and +2.5। এটা ছাড়া যে কোনোটা আসতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো কিন্তু আসতে পারে। তোমাদের এখান থেকে যেটা মিস করছি আমি, সেটা হচ্ছে ওই যে অম্লীয় মাধ্যমে আমরা যে সমতাগুলো করছি না, এই সমতাকরণে কিন্তু বেশ কিছু আসে, যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে, অনেক সময় কিন্তু এটা একটু কিছু এমসিকিউ আসে, তো ওগুলো একটু দেখে নিও। ওগুলো যখন সমতা করবে সিকিউর জন্য, আশা করি ওটাও পারবে, এই জন্য আমি এক্সট্রা এখানে দিলাম না অতিরিক্ত। আচ্ছা, আমাদের তড়িৎ রসায়ন, আচ্ছা জৈব রসায়নটা নিয়ে আমি হচ্ছে এটাতে কিছু বলবো না, কারণ এখানে তোমাদের 100টি এমসিকিউ দিয়েছি। আমি তোমাদের জন্য যেটা করতে পারি, যে আমি এখান থেকে 30টা এমসিকিউ তোমাদের পড়তে বলতে পারি, যে দাগায় একবারে, যারা মোটে পড়তে চাও না তাদের জন্য, তবে সবগুলো পড়তে হবে, এটা হচ্ছে আমার পরামর্শ। তো তড়িৎ রসায়নে আমি খুব অল্প লিখছি, কারণ এখানেও ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে, এখানে কিছু বোঝার আছে। এখান থেকে একটু খেয়াল করো, কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এখানে তীব্র তড়িৎ মানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আবার এখানে আছে হচ্ছে তীব্র এবং দুর্বল, ঠিক আছে, বা সবল, যেটা বলো। সবল আছে, এই যে সবল অ্যাসিড, সবল ক্ষার যেগুলো আছে, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো জাস্ট একটু দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ। আর কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড হবে। আর দুর্বল যদি হয়, সেখানে অ্যাসিটিক অ্যাসিড থাকবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে, এরকম। আর তড়িৎ অবিশ্লেষ্য, মানে যেগুলো সাধারণত কি করে না, মানে তড়িৎ পরিবহন করে না, সেখানে সুক্রোজ আছে বা চিনি,
কোল আছে, গ্লুকোজ আছে, বিশুদ্ধ পানি যেটা একবারে বিশুদ্ধ পানি, ইউরিয়া আছে, গন্ধক আছে, এরকম অনেকগুলো উদাহরণ আছে। জাস্ট এগুলো একটু মনে রাখবা, মুখস্থ বিষয়। এখানে সেমিকন্ডাক্টর হিসেবে নিচের কোনটি, এই প্রশ্নটা আসে প্রায় পরীক্ষায়, মানে তোমরা জানো অর্ধপরিবাহী। তো আমাদের ধাতব পরিবাহী, ধাতু পরিবহন করে আছে। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা আয়ন পরিবাহী। কি বলছি? আয়ন, এটা আয়ন, আয়ন পরিবহন করা, এটা হচ্ছে ইলেকট্রন পরিবাহী, ঠিক আছে। ধাতব পরিবাহীটা কি? ইলেকট্রন পরিবাহী। তো ইলেকট্রন পরিবাহী আবার তিন ধরনের, সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী। সুপরিবাহী যেমন হচ্ছে আমাদের যে ধাতব তারগুলো আছে, অ্যালুমিনিয়াম বলো, কপার বলো, সিলভার বলো, হ্যাঁ, গোল্ড, আয়রন, জিঙ্ক, এই যে ধাতু, এগুলো হচ্ছে সুপরিবাহী। অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম, এই দুইটা বেশি প্রসিদ্ধ। সুপার পরিবাহী সংকর ধাতু, হ্যাঁ, এই যে Nb3Ge, এটাই মানে দুইটা তিনটা ধাতু মিলে একটা সংকর তৈরি করা, সেটা হচ্ছে সুপার পরিবাহী। ধাতব অপরিবাহী মানে ধাতু কিন্তু হচ্ছে অপরিবাহী, যেমন কাঁচ, কাঠ, হীরক, রাবার, সিরামিক, এগুলো হচ্ছে সবই কি? অপরিবাহী। এটা একটু মনে রাখো। ওকে, তো আমরা প্রথম মুখস্থ পাঠটা চলে গেলাম। এখানে ওই যে কি বলা হয়, আচ্ছা, আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে চলে আসি। এক মোল ইলেকট্রনের চার্জ কত? এক মোল ইলেকট্রনের চার্জ এখানে সুন্দর করে লেখা আছে। একটি ইলেকট্রনের চার্জ আমরা যেটা জানি 1.60 × 10⁻⁹ কুলম্ব। এক মোলের থাকে তো অ্যাভোগাড্রো সংখ্যা সমান, তাহলে এক মোল এটার সাথে এটা গুণ করতে হয়, ঠিক আছে। এটা গুণ করলে হয়, এই মানটা হুবহু আসে না, কাছাকাছি আসে, তো আমাদের ধরা হয় 96500 কুলম্ব। মনে থাকবে? এটাকে এক ফ্যারাডে বলা হয়। এক মোল ইলেকট্রনের চার্জ কি বলা হয়? এক ফ্যারাডেও বলা হয়। তো আশা করি এটা ভুলবা না। 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? এটা হচ্ছে তোমাদের একটা শখ করে আমি দেখাইছিলাম, যদি মনে মনে থাকে। যে বলছিলাম এরকম এক ফ্যারাডে দিয়ে যদি তুমি হচ্ছে এখানে ধরো আমি তিনটে সেক্টর দিলাম, এখানে সোডিয়াম প্লাস দিলাম, এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস দিলাম, এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাস দিলাম, এখানে সিলভার প্লাস দিলাম, তাহলে কোনটা কত মোল জমা হবে? তাহলে এখানে সূত্রটা হচ্ছে এন সমান এফ বাই ই। হ্যাঁ, এফ বাই ই, তার মানে যত ফ্যারাডে দিবা সেটাকে হচ্ছে কি, এটা দিয়ে ভাগ দিবা। তাহলে প্রথম তো তোমাকে মোল সংখ্যাটা বের করতে হবে, তারপরে তো তুমি এখান থেকে যে কোনো কিছু বের করতে পারবে, তাই না? তাহলে এখানে সম্পূর্ণ জমা করতে গেলে সরি, এখানে হ্যাঁ, এখানে হচ্ছে এক ফ্যারাডে বিদ্যুৎ দিলে কতটুকু জমা হচ্ছে, তাহলে এখানে 1/1, তার মানে 1 মোল জমা হচ্ছে। এটা কত মোল? 1 মোল। এখানে 1/2, এটা হাফ মোল জমা হচ্ছে। এটা হচ্ছে 3 বাই, এখানে সরি, এখানে 1/3, 1/3 মোল জমা হচ্ছে। এখানে 1/1 মানে 1 মোল জমা হচ্ছে, মানে সম্পূর্ণ। তাহলে এটাকে সম্পূর্ণ জমা করতে গেলে কত দিতে হবে? এটাকে 2 ফ্যারাডে দিতে হবে, এটাকে 3 ফ্যারাডে দিতে হবে, এরকম মানে যার চার্জ যত, যার জাবান মান যত, তাকে তত ফ্যারাডে দিলেই সেটা সম্পূর্ণ জমা হবে। তো এখানে এখানে যদি একটু দেখো, সিলভার সরি 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? তাহলে এখানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম সমান কি 1 মোল অ্যালুমিনিয়াম না? সেটা একটু খেয়াল করো। 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে কি? 1 মোল অ্যালুমিনিয়াম। তাহলে এই যে 27 গ্রাম সমান 1 মোল, তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম এর অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3 না? তাহলে এটাকে 3 ফ্যারাডে বিদ্যুৎ দিলে সম্পূর্ণ জমা হবে। ঠিক আছে? এই যে কোন ধাতুকে সম্পূর্ণ জমা করতে, সেই ধাতু জারণ মানে সমপরিমাণ বিদ্যুৎ চালনা করতে হবে। সূত্র এন সমান এফ বাই ই। এই টাইপের যত ম্যাথ আছে একটু খেয়াল করো, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে। সিলভার নাইট্রেট দ্রবণে 0.1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার ধাতু জমা হবে? এটা একটা সহজ বিষয়। এখানে সিলভার এর জারণ মান হচ্ছে +1, ঠিক আছে। অর্থাৎ এটাকে সম্পূর্ণ জমা করতে গেলে কি বলা হয়, 1 ফ্যারাডে দিতে হয়। তাহলে 1 ফ্যারাডে দিলে হচ্ছে তোমার জমা হবে কি 108 গ্রাম। তাহলে 0.1 দিলে কত? 10.8 গ্রাম জমা হবে। এটা সহজ ছিল। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এম বাই ই এফ, এমটা হচ্ছে এই যে ধাতুর আণবিক ভর 63.5, কপারের, জিঙ্কের, এগুলো মুখস্থ করতে বলছিলাম বারবার, 65.5। সিলভারের হচ্ছে কত? 108 গ্রাম। তারপরে হচ্ছে আয়রনের কত? 55.85 গ্রাম। এই কয়েকটা ধাতু খুব বারবার আসে। এম বাই ইএফ, ইএফটা হচ্ছে, এই এফটা হচ্ছে 96500 কুলম। এখানে কিন্তু এটা হচ্ছে গ্রাম পার কুলম এককে হয়। আর হচ্ছে ইটা যত চার্জ হবে, এখানে কপার যেহেতু 2 প্লাস, এই জন্য এখানে হিসাব করলে যেটা আসবে সেটাই এখানে আনসার। তো এইখানে সম্ভবত লাস্ট একটা হবে 3.29 × 10⁻⁴ গ্রাম পার কুলম। ওকে, আর যদি রাসায়নিক তুল্যাঙ্ক চাই, এই রাসায়নিক তুল্যাঙ্কটা হচ্ছে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে, বুঝছো? 1 ফ্যারাডে মানে 96500 কুলম দিলে কতটুকু জমা হবে। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বললে 1 কুলম আদান প্রবাহিত করলে 1 কুলম, এজন্য এই যে এই ফ্যারাডেটা এখানে ভাগ হয়। জাস্ট এখানে যদি কপারের কথা বলে 63.5/2, এটা হচ্ছে শুধু রাসায়নিক তুল্যাঙ্ক। ফেরাস সালফেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট যাবত চালনা করলে ক্যাথোডে সঞ্চিত আয়রনের পরিমাণ কত? তো এখানে এই সূত্রটা আমাদের একবার খুব প্রসিদ্ধ, W সমান MIT/EF। তো এখানে আয়রনে বলছিলাম 15.85, আই সমান 5 অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে 2400 সেকেন্ড, ই সমান এত, এটা বসালে জাস্ট যেটা আসবে 3 পয়েন্ট কত আসছে, 47 গ্রাম। তো এই অনেক সময় হয় কি, এখানে আইটির পরিবর্তে কিউ দিয়ে দেয়, হ্যাঁ, মানে এত কুলম। কিউ এর মান অর্থাৎ কুলম একক যদি থাকে, তাহলে হচ্ছে তোমাকে ডব্লিউ সমান এম কিউ বাই ইএফ দিয়ে এই সূত্র দিয়ে বের করতে হবে।
এটা দিয়ে আর নতুন কিছু করছি না। দেখো আমাদের মোটামুটি অল্পতে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। এখানে কোন আয়নটা আগে চার্জ দিতে হবে বা চার্জ মুক্ত হবে, সরি, চার্জ মুক্ত হবে। তো এখানে এই যে কয়েকটা লাইন লেখা আছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে সিরিজটা বলছিলাম, লিকে কান আমায় গাইবা এলো যেন ফেকো নিতিন পাবে হাই, কবির হাজি আজ পিটাবে আমায়, তাই না? তাহলে এই যে সিরিজটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? দেখো এখানে কোনটি জারণ বিভব বেশি, তাহলে এই যে তোমার যে চারটা অপশন থাকবে, চারটা অপশনে যে উপরে থাকবে তো জারণ বিভব বেশি, কোনটা বেশি সক্রিয়? উপরে যে থাকবে সে আগে সক্রিয়, সে সক্রিয়। কোনটা আগে চার্জ দিতে হবে? তো ধাতু আগে চার্জ দিতে হয় কি, যে সক্রিয় উপরে যে থাকবে সে চার্জ দিতে হবে আর পাত্র হিসেবে ব্যবহৃত হবে। তোমাকে যদি এখানে দুইটা দেওয়া হয় যে এটার মধ্যে কোনটা অ্যানোডে থাকবে, আচ্ছা এখানে আরো একটা তথ্য আছে অ্যানোড, উপরে যে থাকবে সেটা অ্যানোড হবে, কি হবে? অ্যানোডে। আর এটা হচ্ছে কি, ক্যাথোডে। মনে থাকবে? তাহলে পাত্র হিসেবে হবে কে? উপরে যে থাকবে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে এখানে জিঙ্ক এবং কপার এই দুইটার মধ্যে কে পাত্র, তাহলে এখানে জিঙ্ক হচ্ছে তোমার পাত্র হিসেবে ব্যবহৃত হবে, আর হচ্ছে কপারটা কি কোথায় থাকবে? কপারটা হচ্ছে দ্রবণ থাকবে। ঠিক আছে? কারণ ধাতু এখানে অ্যানোড হিসেবে থাকবে, অ্যানোড হিসেবে বসবে কে এখানে? জিঙ্ক। আর ক্যাথোড হিসেবে কোনটা? কপার। এইভাবে একটু হিসাব করতে হবে। তো এটা যদি বুঝো এটা বিপরীত, এটা জারণ বিভব বেশি হলে এটা কি হবে নিচের দিকে, এটা নিচের দিকে বিজারণ বিভব বেশি, এটা কম সক্রিয় হবে, এটা চার্জ মুক্ত আগে হবে। তো প্রশ্নটা একটু খেয়াল করো, আগে চার্জ মুক্ত হবে, এখানে কি কপার আছে, আয়রন টিউবুলার, সোডিয়াম আর সিলভার, তাহলে এখানে সিলভারটা নিচে না, এই চারটার মধ্যে যে অপশন ছিল যে নিচে আসবে সে আয়নটা আগে চার্জ মুক্ত হবে, মানে বিজারণ হবে। চার্জ মুক্ত হবে মানে এখানে ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে? দ্রবণ হিসেবে থাকবে, অর্থাৎ এটা যদি তোমার পাত্র থাকে এটা দ্রবণ, আর এটা যদি অ্যানোড থাকে এটা কি, ক্যাথোড। এই সিরিজটা থেকে বহুত বহুত প্রশ্ন হতে পারে, যে কোনো একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ এখান থেকে। আর এরপরে যে কোষ বিভব নির্ণয়, তারপরে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এই টাইপের লাস্টে যে তথ্যগুলো আছে এগুলো আশা করি সমস্যা হবে না। হ্যাঁ। আর প্রমাণ দ্রবণ যদি বলা হয়, এখানে প্রমাণ দ্রবণটা মনে রাখতে হচ্ছে ঘনমাত্রা 1 মোলার, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটাকে প্রমাণ দ্রবণ বলে, প্রমাণ দ্রবণ বা প্রমাণ কোষ বিভাগ, প্রমাণ কোষ, প্রমাণ কোষ বিভাগ না, প্রমাণ কোষের আর কি এটা থাকার কথা। যাই হোক, তো এখন এই ছিল মোটামুটি আমাদের 3টা অধ্যায়ের আলোচনা। আশা করি সবার অনেক উপকার হবে, এখান থেকে অনেক প্রশ্ন আসবে আগামী দিন। তো সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।